আল্লাহ তাআলা যখন সময়ের মধ্যে বারাকা ঢেলে দেন তখন সময়ের প্রস্থ, যে কারণে আমরা বুজুর্গদের অনেক আমলের কথা জানবো যে ওনারা এক জীবনে যত কিছু লিখছেন, যত কিছু করছেন, হিসাব মিলে না যে এইটুকু সময়ের ভিতরে এত কাজ কেমনে হইল। তো আমাদের বর্তমান সময়ে প্রবলেমটা হচ্ছে যে সময়ের দৈর্ঘ্য তো সময়ের দৈর্ঘ্য, যেটা ফিক্স আছে সবার জন্য ফিক্স। প্রবলেম হচ্ছে সময়ের প্রস্থ যেটা আমার বাড়ানোর কথা সেটা ক্রমাগত আমরা সংকুচিত করে ফেলছি। প্রস্থটা বাড়ানোর দরকার ছিল, আমরা বাড়াইতে পারতেছি না। সময়ের প্রস্থের ফিলিং আপনারা আপনাদের জীবনে হয়তো কখনো কখনো পেয়েছেন। যেমন ফজরের পরে কিছুক্ষণ আপনি কাজ করেছেন, ধরেন 1 ঘন্টায় খুব মনোযোগ দিয়ে। আবার বিকেলবেলা যখন ব্রেইন অলরেডি কেওটিক হয়ে আছে তখনও আপনি 1 ঘন্টা কাজ করেছেন। কাজের পরিমাণ অনেক কম বেশি, এরকম কোন অভিজ্ঞতা কি জীবনে আছে আপনাদের? সকালে খুব ফ্রেশ মাইন্ডের কাজ, ফোকাস, আর বিকালে যখন আমি ব্রেইন খুব ডিফোকাস হয়ে আছে, এরকম অভিজ্ঞতা কি এখানে কারো আছে কিনা? আছে? তার মানে এইটাই তার সময় কিন্তু লেংথ চেঞ্জ হয় না। সো সময়ের প্রস্থ প্র্যাকটিক্যালি কিভাবে বাড়ায়? সময়ের প্রস্থ বাড়ানোর জন্য আমি যেহেতু আলেম না, কোরআন হাদিস দিয়ে অত সুন্দর ব্যাখ্যা করতে পারবো না, বাট সিম্পলি এইটুকু তো কোরআন হাদিস থেকে জেনেছি যে আল্লাহ তাআলা ভোরের যে টাইমটা, এই টাইমের ভিতরে কি বারাকা রাখছেন, এরকম আছে না? তো এই যে বারাকা আছে, এই বারাকার ভিতরের এলিমেন্ট কি? ভোরের বেলা কিসের বারাকা, কেন বারাকা হয়? তো এটা আল্লাহ ভালো জানেন। বা আমরা বাহ্যিকভাবে ফ্যাক্টরসগুলো আমরা আধুনিক সায়েন্স দিয়ে বোঝার চেষ্টা করি। সেটার ভিতরে একটা হচ্ছে অ্যাবসলিউটলি গায়েবের জ্ঞান, যে আমরা বুঝবোই না আল্লাহ এটা কিভাবে বারাকা দেন, বোঝের বাইরে, আমাদের বোধগম্যতার বাইরে। বাট বোধগম্যতার মধ্যে যে জিনিসটা আছে সেটার একটাকে বলে হচ্ছে ফ্লো স্টেট। ফ্লো স্টেট মানে হলো আপনি একটা কাজ করতে করতে যদি গভীর মনোযোগের সাথে করতে থাকেন, যেমন তেলাওয়াতের ক্ষেত্রে বিশেষ করে যারা হাফেজ তারা হয়তো বুঝবেন না, কারণ তারা তো অলরেডি ম্যাক্সিমাম স্পিডে তেলাওয়াত করতে পারে। বাট যারা আমরা হাফেজ না বা অত ফাস্ট তেলাওয়াত করতে পারি না, আমি তাদেরকে এক্সপেরিমেন্ট করার জন্য বলবো। আপনি তেলাওয়াত করা শুরু করেন, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা ডিস্ট্রাকশন ছাড়া মোবাইল দূরে রাখেন, তেলাওয়াত করতে থাকেন। দেখেন তো আপনার স্পিড কি বাড়ে কিনা। টানা কিছুক্ষণ আপনি তেলাওয়াত করতে থাকবেন, দেখবেন স্পিড বাড়তে থাকে মানে মারাত্মক বাড়তে থাকে। ইভেন আপনি যদি কাউন্ট করেন, বেস্ট কাউন্ট যদি করেন, যে আপনি ধরেন আয়াত বা পেজ কাউন্ট করলেন, ঘড়িতে মাঝে মাঝে লাগলে সময় দেখলেন, এভরি হাফ অ্যান আওয়ার পর দেখেন আপনি কত পাতা করে পড়লেন, দেখেন আপনার স্পিড হিউজ বাড়তে থাকবে। এটা তাদের জন্য না যারা অলরেডি হাই স্পিডে পড়তে পারে, বলতেছি যে তাদের জন্য, যাতে বোঝা যায় মানে স্পিডের ডিফারেন্স বোঝা যায়। এটা কেন হয়? এইটা সাইন্টিফিক্যালি এটাকে বলে ফ্লো স্টেট। ফ্লো স্টেটের একটা বড় ধরনের বিজ্ঞান আছে, যে বিজ্ঞানের মেইন জিনিসটা হচ্ছে কোনো একটা মানুষ যদি সার্টেন টাইম মনোযোগ ধরে রেখে লম্বা সময় ধরে একটা কাজ করতে থাকে, তাহলে এটা অনেকটা হচ্ছে এই যে আপনার শ্যালো মেশিন চালানো বা এই ধরনের ফ্লাইহুইল ঘোরানো টাইপের জিনিস যদি দেখে থাকেন, যে শুরুতে আপনি অনেক এফোর্ট দিচ্ছেন বাট চাকাটা ঘুরতেছে আস্তে আস্তে, বা রিক্সা চালানো মনে করেন, শুরুতে অনেক জোরে পেডেল দিচ্ছেন, রিক্সা খুব একটা গতি পায় নাই। তারপর কি হয়? আপনি যদি পেডেলটা দিতেই থাকেন, এফোর্টটা আস্তে আস্তে কি হয় ভাই, স্পিডটা বাড়তে বাড়তে কি হয়, এমন একটা স্পিডে চলে যায় যে তখন আর পেডেলও এনাফ দেওয়া লাগে না, বাট গাড়িটা অনেক স্পিডে রান করে। এইটাকে ফ্লো স্টেট বলে। ফ্লো স্টেট হচ্ছে এমন একটা অবস্থা যে অবস্থায় ব্রেইন অটো ফাংশনে এত স্পিডে কাজ করে যে স্পিডটা ইনিশিয়ালি সম্ভব না। এই স্পিডটা আসতে একটু সময় লাগে, যাই রিক্সা চালানোর মতো বা ইঞ্জিন স্টার্ট দেওয়ার মতো। বাট এটার জন্য শর্ত এটাই, সার্টেন টাইম আপনাকে মনোযোগ ধরে এটা কন্টিনিউ করতে হবে, ব্রেক দিলে হবে না। ধরেন 2 মিনিট কাজ করলেন, একটু নোটিফিকেশন দেখলেন, আবার এটা একটু দেখলেন, ওটা একটু শুনলেন, এরকম যদি আপনি টাস্ক সুইচ করলে আপনার মানে এই স্পিডটা আনা সম্ভব না। এই স্পিডটা আপনি যত আনতে পারবেন তত হচ্ছে টাইমের প্রশস্ততা বাড়তে থাকে। সেম টাইমের ভিতরে আপনি আরো অনেক বেশি কাজ, এবং ব্রেইন প্যারালাল প্রসেসিং শুরু করে দেয়। ইভেন যেমন দেখেন, আমি যদি কোরআন তেলাওয়াত দেই, মানে এক্সাম্পল দেই, আমি এটা ফলো করে দেখছি। ধরেন আমি যখন যে কোনো একজন যখন একটা পেজের দিকে তাকাচ্ছে, যে কোনো একটা ওয়ার্ডের দিকে তাকাচ্ছে, অ্যাকচুয়ালি আমরা যখন তাকাই তখন আমাদের চোখ কিন্তু পুরো পেজ থেকেই কিন্তু আলো আসে, রাইট? বাট আমরা যে ওয়ার্ডটাতে ফোকাস করতেছি তখন ওই ওয়ার্ডটাতে আমরা মনোযোগ দিয়ে ওয়ার্ডটাকে আমরা বুঝতে পারি। তার সাথে আবার জের আছে, জবর আছে, পেশ আছে, তাসদিদ আছে, ইত্যাদি ইত্যাদি আমাদের ব্রেন ক্যালকুলেট করতে থাকে। বাট আপনি যত এটার হচ্ছে ফোকাসটা ধরে ধরে সময়টা দিতে থাকবেন, তত হয় কি, এই যে চোখের কাছে সব দিক থেকে আলো আসতেছে, ও এতক্ষণ অল্প একটু অংশ প্রসেস করতে পারতো,
বাট এখন সে আরো অনেক বেশি জিনিস একসাথে প্রসেস করতে শুরু করতে পারে। মানে আপনি এই ওয়ার্ডটা পড়তেছেন, পরের ওয়ার্ড পড়ার আগেই আপনার ব্রেন ওখান থেকে ইনফরমেশন নিয়ে ওই ওয়ার্ডের মানে উচ্চারণ অথবা অর্থ অনেকটুকু আপনার ব্রেনকে অলরেডি সে ফিট করে দেয়। সো মেকানিজম বুঝি আর না বুঝি, বাট ফ্যাক্ট হচ্ছে যে টানা কাজ করতে হবে এবং হচ্ছে ফোকাস নষ্ট না করে। এইটা যদি হয় তাহলে আপনি এত অল্প সময়ে এত বেশি কাজ করতে পারবেন, যেটা অ্যাকচুয়ালি নর্মালি যদি আপনি বারবার সুইচ করেন এটা জীবনে সম্ভব না। যেমন এটার একটা সহজ এক্সাম্পল, এখন যেহেতু সময় নাই, বোর্ড থাকলে হয়তো আমি এখনই আপনাদের এক্সপেরিমেন্ট করে দেখাইতাম, বাট আপনারা নিজে বাসায় গিয়ে একটু এক্সপেরিমেন্ট করে নিজে একটু চেক করবেন যে বারবার যদি আমরা টাস্ক সুইচ করি, ডিফোকাস করি, তাহলে অ্যাকচুয়ালি প্রোডাক্টিভিটি কিভাবে ফল করে। যেমন আপনাকে আমি সিম্পল কয়েকটা যোগ অঙ্ক দিলাম, ধরেন দিলাম 10 যোগ 30, 17 যোগ 29, এরকম কয়েকটা যোগ অঙ্ক। আবার পাশে কয়েকটা বিয়োগ অঙ্ক দিলাম, এত মাইনাস এত, এত মাইনাস এত, এত মাইনাস এত, এত মাইনাস। এরকম ধরেন 10টা যোগ অঙ্ক দিছি, 10টা বিয়োগ অঙ্ক দিছি, বা 20টা যোগ অঙ্ক, 20টা বিয়োগ অঙ্ক। তো আপনাকে বললাম আপনি এই টানা 20টা যোগ অঙ্ক টানা করেন, আপনি একটার পর একটা, একটার পর একটা সবগুলো অঙ্ক করলেন। আবার বললাম টানা 20টা বিয়োগ অঙ্ক এটা করেন, করে 2টার সময় যোগ করেন। 2টার সময় ধরেন 2টা যোগ করে পাওয়া গেল, ধরেন কথার কথা 5 মিনিট। এখন আমি এই কাজটাই অন্যভাবে করতে বলবো। এই যে 20টা যোগ বিয়োগ অঙ্ক দিছিলাম, এই কয়টাই, কেউ অঙ্ক চেঞ্জ করতেছি না, এই কয়টাই, কিন্তু এবার আমি সাজাই দিছি এভাবে, এখান থেকে একটা যোগ অঙ্ক, তারপর দিব একটা বিয়োগ, আবার একটা যোগ, আবার একটা বিয়োগ, আবার একটা যোগ, আবার একটা বিয়োগ। তাহলে আলটিমেটলি অঙ্ক যেগুলো ছিল ওগুলোই। পার্থক্য কি? প্রথমবার হচ্ছে টানা যোগগুলো একসাথে করছি, তারপরে টানা বিয়োগগুলো। আর এবার কি করছি? একটা যোগ, একটা বিয়োগ, একটা যোগ, যেহেতু অঙ্কগুলো সেম, তাহলে থিওরিটিক্যালি সেম টাইম লাগার কথা। আপনাদের কাছে কি মনে হয়, সেম টাইম লাগবে না কম বেশি লাগবে? এবং অনেক বেশি, বেশ বেশি লাগে। আপনারা এটা এক্সপেরিমেন্ট নিজেরা করে দেখেন, কেন সেম অঙ্ক কেন সময় বেশি লাগতেছে? ব্রেইনকে বারবার কি করতে হচ্ছে? সুইচ করতে হচ্ছে। এভরি টাইম ব্রেন যখন সুইচ করে, নতুন ফাংশনে যায়, ব্রেন ওই যে রিক্সা স্টার্ট করার মতো, একটা স্টার্ট করতে গেলে একটা যে বেশি এনার্জি যায়, এনার্জি বেশি যায়, বাট স্পিড থাকে কি কম। সো আমরা যত সুইচ করব তত আমাদের সেম কাজ করতে টাইম লাগবে অনেক বেশি, বা উল্টা বললে যত আমি ব্রেনকে ফোকাস রাখবো এবং ডিস্ট্রাক্টেড হব না, তত আমার কম সময়ে অনেক বেশি কাজ হবে। এটা হলো সিম্পল কথা। ফলে আপনি পড়তেছেন কিছু একটা, কিছুক্ষণ পরে আবার ইউটিউবে ঢুকলেন, ইউটিউব ভিডিও দেখলেন, আবার এটা নোটিফিকেশন চেক করলেন। এই যদি হয় আপনার লাইফস্টাইল, তাহলে প্রোডাক্টিভ হওয়ার স্বপ্ন বাদ দিতে হবে। সো একজন আমাকে কোয়েশ্চেন করেছিল যে মাহমুদুল হাসান সোহাগ হোসেন, আপনার কোনো ইয়ে আছে কিনা? তা আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তাআলা যতটুকু যা আমার লাইফে দিছে তার জন্য শুকরিয়া, বাট আমি এখনো মনে করি না যে খুব বেশি কিছু করে ফেলছি লাইফে। তবে যতটুকু আল্লাহ তাআলা দিছেন তার মধ্যে আল্লাহ যে যোগ্যতাগুলো দিছেন, ওইটার ভিতরে কোন যোগ্যতাটা আমি যদি ক্যালকুলেট করি যে এটা হয়তো আমি যতটুকু আল্লাহ করতে সমর্থ দিচ্ছেন এর পিছনে ভূমিকা রাখছে, এটার ভিতরে একটা বললে হয়তো আমি বলবো আমার মাইন্ড কন্ট্রোল, আর 2টা বললে হয়তো আমি সাথে বলবো পজিটিভিটি। আমি যে কোনো সিচুয়েশনে খুব পজিটিভ থাকার চেষ্টা করি বা ওর মধ্যে পজিটিভ চিন্তা করি। সো মাইন্ড কন্ট্রোলের যে বিষয়টা, এটা আমি জানি না, কারণ এগুলো আল্লাহ তাআলার দেওয়া, যে এটা আমার ভিতরে কিভাবে হয়েছে। ছোটবেলায় আমাকে কেউ এটা বলে নাই, কেউ ইন্সপায়ার করে নাই, কেউ শিখায় নাই, বাট আমি একটা এক্সপেরিমেন্ট নিজে নিজে করতাম। ধরা যাক আমার খুব চানাচুর খাইতে ইচ্ছে করছে, আব্বা আম্মাকে বললে কিনে দিবে, বাট আমি মনে 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 করতাম দেখি আমি চানাচুরটা না খেয়ে পারি কিনা, মনের সাথে যুদ্ধ করতাম। মানে এটার জন্য কোনো বেনিফিট ছিল না, কেউ আমাকে বলে নাই। কোন একটা ড্রেস খুব পছন্দ হয়েছে, ইচ্ছা করে মনের সাথে ফাইট নিতাম, আমি এই ড্রেস কিনবো না। এটা কেন করতাম আমি জানি না, বাট এই প্রক্রিয়াটা মেবি এটাকে আমার এই মনকে নিয়ন্ত্রণ করার যে যতটুকু যোগ্যতা, সেটাকে আই থিঙ্ক আরো এনহ্যান্স করছে, আরো শক্তিশালী করছে হয়তো। যে কারণে ধরেন আমার মাইন্ড কন্ট্রোল যে খুব পারফেক্ট, ডেফিনেটলি না, এটা নিয়ে আমারও স্ট্রাগল করতে হয়। বিশেষ করে রিসেন্ট টাইমে এটার নিয়ন্ত্রণ নিয়ে আমাকে বেশ স্ট্রাগল করতে হয়, বরং আগে আমার মাইন্ড কন্ট্রোল মাচ বেটার ছিল, ইদানিং বরং ওখানে আমার ল্যাপস হয়েছে। বাট যেমন আমি কোক, পেপসি, ফান্টা এসব খাই না প্রায় 23 বছর ধরে। এবং আমি যখন ছাড়ছিলাম 2003 সাল, যখন হচ্ছে আমেরিকা ইরাক আক্রমণ করে, তখন তো আমি ছিলাম না, ইসলামিক টাইপ ছিলাম না, বাম টাইপের ছিলাম, নাস্তিক টাইপের ছিলাম। বাট তখন হচ্ছে আমেরিকা যে আক্রমণ করছে ওটাকে আবার বাম
পন্থী যারা, তারাও এটাকে সাম্রাজ্যবাদী আক্রমণের বিরুদ্ধে বয়কট আন্দোলন করছে। আমিও সেই বয়কটে জয়েন করে কোক ছাড়ছিলাম। তো যে কোনো বয়কটে কি হয়, ছাড়ার পরে 1 মাস 2 মাস 3 মাস পরে সবাই আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। বাট আমি এটা 23 বছর কন্টিনিউ করছি, আজকে কত 23 বছরই হবে। তো এখন এই 23 বছরে খেয়াল করেন, এবং মাঝখানে কিছুদিন তখন বাংলাদেশি কোনো ড্রিঙ্ক ছিল না, 2003 সাল। পরবর্তীতে বাংলাদেশি ড্রিঙ্ক যে মোজো টোজো আসছে, কিছুদিন আমি মাঝখানে মোজো খাইছিলাম, এখন যেমন আমি কিছুই খাই না, মানে কোল্ড ড্রিঙ্কস খাই না। বাট চিন্তা করেন ওই আমলে 2003 সাল, তখন আমি স্টুডেন্ট, গরমের দিনে বিশেষ করে সবাই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, যে কোনো বাসায় দাওয়াত খাইতে গেলে সবাই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, বিশেষ করে গরমের দিনে। দেন আমাকে এভরি মুমেন্ট নিজের সাথে ফাইট করতে হচ্ছে যে আমি এটা খাবো না। এটা কি ইজি? ডিফিকাল্ট। কিন্তু যে কোনো মাসল, যেমন ধরেন আপনি আপনার হ্যান্ড মাসল ইয়ে করতে চান, এটা কি একবার এরকম করলেন আর মাসল হয়ে যাবে? এভরি টাইম আপনি যখন এটাকে কি করবেন, বারবার পুশ করবেন, তখন এটা মাসল গ্রো করে। সো আপনার মাইন্ডের যে কন্ট্রোল পাওয়ার, এটাকে যদি মাসল হিসেবে মনে করেন, সো এটাকে যদি স্ট্রেস না দেন, এটাকে যদি আপনি ব্যায়ামের মধ্যে, ব্যায়াম মানে কি রিপিটেটিভলি একটা জিনিস করা, যে না দেন, তো এটা স্ট্রং কিভাবে হবে? বুঝাইতে পারছি কিনা? সো এই কথাটার সাথে আগের কথা আমি কানেক্ট করার জন্য বলতেছি যে আমাদের প্রোডাক্টিভিটির প্রবলেমের মেইন প্রবলেম হচ্ছে মাইন্ডের উপর কন্ট্রোল নাই। কি নাই? মাইন্ডের উপর কন্ট্রোল নাই। যেমন ফেসবুক আমি ইউজ করি না বহুত বছর। ফেসবুক ইউজ করা এই শব্দটাই ভুল, আমরা তো আর ফেসবুককে ইউজ করি না, ফেসবুক আমাদেরকে ইউজ করে। তো ফেসবুক আমাকে ইউজ করতে পারে না অনেক বছর হয়ে গেছে, সেন্টেন্সটা একটু কারেক্ট করলাম। বাট আমার 2017 সালে সরকার কোচিং বন্ধ করতে নিয়েছিল, তখন গিয়ে আমি কয়েকদিন ফেসবুক চালাইছি, তখন গিয়ে বিভিন্ন ক্যাম্পেইন রান করা লাগছে আমার, যে কারণে বোধহয় আমি 1 মাস বা 1.5 মাস ফেসবুক রান করছিলাম। নাম্বার 2, আমি 2024-এর 5ই আগস্টের আগে পিছে ওরকম সময়ে বেশ কিছুদিন ফেসবুক ইউজ করছিলাম। সো যেহেতু লম্বা সময় ধরে ফেসবুক ইউজ করি না, মেবি 10, 12, 15 বছর হয়ে গেছে মেবি, যখন মানে ওই অ্যাক্টিভ ছিলাম সেখান থেকে। বাট এই যে আমি 2 বার আমার কাজের কারণে 1-1.5 মাস ফেসবুক ইউজ করতে হয়েছিল, তার ফলে আমার কাছে জিনিসটা আরো বেশি প্রকট যে এই জিনিস মানুষ চালাবে আর সে প্রোডাক্টিভ হবে, এটা কি কোনোভাবে সম্ভব? মানে অ্যাটলিস্ট আমার কাছে এটার অ্যান্সার নাই। আমি বলতে পারি যে ভাই আপনি হয়তো মাইন্ড কন্ট্রোলের বিশাল মাস্টার, ভাই আমার মাইন্ড কন্ট্রোলের আমি এমন মাস্টার, ফেসবুক চালাই কিন্তু ফেসবুক আমার কিছুই করতে পারে না। ভাই আমি অ্যাটলিস্ট জেনারেল মানুষের চেয়ে তো অ্যাটলিস্ট আমার মাইন্ড কন্ট্রোল কিছুটা হইলেও ভালো, মানে অনেক ফাটাফাটি না হোক। বাট এই আমি ফেসবুক এমনভাবে গ্রাস করে ফেলে, কারণ ওই 1 মাস আমি যে চালাইছিলাম 1 মাস 1.5 মাস বা এরকম একটা টাইম ফ্রেম, আমার মনে হয় আবার ব্রেইন ঠান্ডা করতে আমার মনে হয় 3-4 মাস গেছে। মানে ওটা এমনভাবে ব্রেইনকে ক্যাপচার করে ফেলে, দেন আমি যখন ইভেন অ্যাপ ডিলিট করে দিছি, তারপরে দেখি যে মাঝে মাঝে মানে ওইটার পর মাঝে মাঝে দেখতেছি মোবাইল আমার অটোমেটিক হাত গেছে, আনলক করছি, আমি কি দেখতেছি আমি জানি না, বাট অটোমেটিক বারবার দেখি মোবাইল ধরতেছে, বারবার দেখি মোবাইলের দিকে আমার নজর যাচ্ছে। তো আমি এটা একটা এক্সাম্পল বললাম যে কেন ফেসবুক, ইউটিউব বা এই যে সোশ্যাল মিডিয়া টাইপের জিনিসগুলো, এটার অ্যালগোরিদম যে ডিজাইন করা, এটা তো অ্যাকচুয়ালি এখন তো অনেকগুলা রিসার্চ দ্বারা প্রমাণিত যে ড্রাগস দ্বারা অ্যাডিক্টেড হলে যে অ্যাডিকশন, এটা কোনোভাবেই ডিফারেন্ট অ্যাডিকশন না। এবং ছোট ছোট বাচ্চাদের উপর এই প্রভাব আরো ভালো দেখা যায়, যে ইভেন বাচ্চারা যারা ছোটবেলা থেকে সব ডোপামিনের মধ্যে সাগরে হাবুডুবু খেয়ে খেয়ে বড় হয়, ওদের থেকে মোবাইল কেড়ে নিলে ওর যে রেসপন্স, একটা ড্রাগ এডিক্টকে ড্রাগ নিতে না দিলে যে রেসপন্স, একই রকম রেসপন্স। এবং এখন যেমন ড্রাগ এডিক্টদেরকে ওই যে রিহ্যাবিলিটেশন সেন্টারে নিতে হয়, কিছুদিন পর আমার ধারণা মোবাইল অ্যাডিকশন যারা অ্যাটলিস্ট ছাড়তে চাইবে তাদেরকে একদম রিহ্যাবিলিটেশনে নিতে হবে, তাছাড়া উপায় নেই। বিলিভ মি, রিহ্যাবিলিটেশনে নেওয়া ছাড়া উপায় নাই। সো ফেসবুক স্পেসিফিক্যালি বলতেছি না, যা কিছু আপনার কন্টিনিউয়াস ডোপামিন রিলিজ করায় অর্থহীন, এবং এই জিনিসগুলো ডিজাইনই করা হয়েছে আপনাকে কোটি কোটি টাকা দিয়ে নির্মিত তাদের প্রোডাক্ট ফ্রিতে ইউজ করতে দিচ্ছে। ও আপনার কাছে কিছুই বেচতেছে না, আপনি গুগল ফ্রিতে ইউজ করতেছেন, ফেসবুক ফ্রিতে ইউজ করতেছেন, ও আপনার কাছে কিছুই বেচতেছে না। ও আসলে কি বেচে? ও আপনাকেই বেচে, কারণ আপনার টাইম যতক্ষণ ও আটকায় রাখতে পারবে আপনাকে তত অ্যাড দেখাবে, ও তত আর্ন করবে। ফলে একটা মানুষ যে প্রোডাক্টিভ হইতে চায়, যে সময়কে মূল্য দেয়, যে আল্লাহ তাআলা যে বলছে যে তো অপচয়কারী শয়তানের ভাই, এটাকে ট্রুলি বিলিভ করে, সে কিভাবে এইসব চালাইতে পারে? আপনি বলতে পারেন ভাই এটা অপচয়কারী শয়তানের ভাইয়ের সাথে কি সম্পর্ক?
দেখেন আমরা যখনই বলি অপচয়কারী শয়তানের ভাই, মোস্ট অফ দ্য মানুষের মাথায় আসে লাইট অপচয় করব না, পানি অপচয় করব না। আপনি আপনার জীবন অপচয় করতেছেন, আপনি সময় অপচয় করতেছেন। সময় অপচয় বেশি ডেঞ্জারাস নাকি লাইটের অপচয় বেশি ডেঞ্জারাস? হোয়াট ডু ইউ থিঙ্ক? আল্লাহ সময়ের কসম করছেন, তাই না? সময়কে নিয়ে কোরআনের মধ্যে অনেক রকম কথাবার্তা। বিকজ টাইম ইজ সাচ এ রিসোর্স যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে ভিন্ন ভিন্ন যোগ্যতা দিয়েছেন। বাট প্রত্যেকটা মানুষের দিনে কত ঘন্টা, এই একটা জিনিসে সবাই আমরা সমান। খেয়াল করেন, প্রত্যেকটা মানুষের দিন কত ঘন্টায়, এই জায়গায় কি সবাই সমান। বাদ বাকি কারো আল্লাহ টাকা বেশি দিচ্ছেন, কারো ক্ষমতা বেশি দিচ্ছেন, কারো সৌন্দর্য দিচ্ছেন, কারো জ্ঞান দিচ্ছেন, অনেক কিছু নিয়ে ভ্যারিয়েশন আছে, বাট এই একটাতে সমান। ফলে কি আখেরাতে গিয়ে যদি কমপ্লেন করার সুযোগ থাকে, আল্লাহকে যদি আপনি কমপ্লেন করতে চান, আল্লাহ তুমি তো এর টাকা বেশি দিছো, এর বুদ্ধি বেশি দিছো, আমার তো এটা কম দিছো, ওইটা কম দিছো, আল্লাহ বলবেন একদিনে যত ঘন্টা এটা তো সমান দিছে, এটা যদি সমান দেই বাকি কিছু কম বেশি করলে কি আসে যায়? কারণ এটা এমন রিসোর্স, যে রিসোর্স যদি আপনি প্রপারলি ইউজ করেন তাহলে লাইফে আপনার যা গেইন করা দরকার, যা অর্জন করা দরকার সেটা পসিবল। বাট সেই টাইমটাকে রাইটলি ইউজ করা। ফলে অপচয়কারী শয়তানের ভাই, এই কথাটার মিনিং যাতে শুধু ওইখানে আটকায় না থাকে, এটা শুধু পানি আর বিদ্যুৎ, তার চেয়ে অনেক বেশি মূল্যবান আল্লাহ তাআলার নিয়ামত কি? সময় এবং আপনার জীবন। কারণ এক হচ্ছে সময়, সময়ের সাথে আপনার জীবন। বিকজ আপনার যে ব্রেইনের ফাংশন, যে ক্যাপাসিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, সেইটা আপনি ডোপামিন জাস্ট বারবার রিলিজ করে 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 ব্রেইনের ক্যাপাসিটি নষ্ট করতেছেন। তাহলে আপনি আপনার ব্রেইনকে কি নষ্ট করতেছেন না? ব্রেইনকে কি আপনি অপচয় করতেছেন না? তাহলে এটার জন্য আল্লাহ ধরবে না। তাহলে দেখেন, আমরা প্রত্যেকটা মানুষ আজকে মনে হয় যেন পাগল হয়ে গেছি। কেন? যে আমরা আমাদের বিরুদ্ধে কাজ করতেছি। জিজ্ঞেস করা হয় এখানে কে আছেন ভাই নিজের উন্নতি চান না? এরকম তো কারো পাওয়া যায়, হ্যাঁ ভাই সবাই বলবে আমার উন্নতি চাই। হয়তো এক একজন উন্নতির সংখ্যা আলাদাভাবে বলবেন, বাট সবাই তো নিজের ডেভেলপমেন্ট চাই। তাহলে যা কিছু করলে আমার ডেভেলপমেন্ট হবে, তাহলে ন্যাচারালি মনে হবে তাহলে ভাই সেটা করাই তো আমাদের কাজ হওয়ার কথা। তাহলে এখন আমি আপনাকে যদি জিজ্ঞেস করি, আপনি যে এইরকম ফেসবুক চালাচ্ছেন, কি সব ফুটবল হাবিজাবি দেখতেছেন, ক্রিকেট দেখতেছেন, বা তো এগুলো আপনাকে প্রোডাক্টিভ বানাবে? আপনি আপনার লাইফের বিরুদ্ধে যাচ্ছেন। আপনি বলতেছেন যে আমি এই করতে চাই, এই হইতে চাই। যেমন এখানে অনেকে বলছেন ফ্যামিলিকে সময় কেমনে দিব। ফ্যামিলিকে সময় দিতে আপনার তো সময়ের অভাব হওয়ার কথা না। কেন আপনি যেখানেই অফিস করেন না কেন, 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টায় নাই কাজ করে, যে ভাই 12 ঘন্টা কাজ করলে আরো কত ঘন্টা থাকে? আরো 12 ঘন্টা হিউজ টাইম। এবং বাড়িতে গিয়েও, যেমন ধরেন বাড়িতে গিয়েও কি হয়, যে বাড়িতে গিয়েও আপনি মোবাইল চালাবেন, টিভি দেখবেন, আবিজাবি করবেন, ইত্যাদি ইত্যাদি করবেন, বউয়ের সাথেও আবার হয়তো 10 মিনিট কথাবার্তা বলবেন। এটাতে তো কাজ হবে না। যেমন করোনার আগ পর্যন্ত, করোনার পরে একটু ডিফারেন্ট হয়েছে। আমি তো বিয়ে করছি হলো 2015-তে, করোনা হিট করছে 2020, তো 5 বছর। এই করোনার আগ পর্যন্ত আমার বাসায় ওয়াইফাই লাইন ছিল না, যে বাসায় কোনো কারণে নেট ইউজ করতে হইতো, এই মোবাইল নেট ইউজ করতাম, আর টেলিভিশন তো নাই। ফ্যামিলিতে মানে সব জায়গায় জিনিসটা টাইমের সাথে আপনি যোগ করতেছেন। টাইম তো একটা ফ্যাক্টর, তার চেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে ফোকাস। টাইম তো লেংথ ওয়াইজ সেম, বাট ফোকাস হচ্ছে এটা কি বাড়াবে? প্রস্থ বাড়াবে। আপনার ফোকাস হচ্ছে প্রস্থ বাড়ায়। তাহলে দেখেন, আমি ফ্যামিলি লাইফে টাইমের প্রস্থ কেমনে বাড়াইতাম। ধরা যাক যে আপনি বাসায় 3 ঘন্টা দেন আপনার ফ্যামিলিকে, আর আমি দেই আধা ঘন্টা। তাহলে থিওরিটিক্যালি জিনিসটা কি হওয়ার কথা? আপনার ওয়াইফ আমার চেয়ে আপনার উপর 6 গুণ খুশি থাকার কথা, কারণ আধা ঘন্টার 6 গুণ হচ্ছে 3 ঘন্টা। বাট আপনি 3 ঘন্টা কেমনে খরচ করেন বাসায়? 1 ঘন্টা টিভি দেখেন বা পেপার পড়েন, 1 ঘন্টা ফেসবুক চালান, 1 ঘন্টা বউরে দেন। আর আমি ওই প্রথম 5 বছর তো সবচেয়ে ইম্পর্টেন্ট, তখনই তো ফাউন্ডেশনটা তৈরি হয়, ট্রাস্টটা তৈরি হয়। সেই 5 বছরে আমার কি ছিল? আমি যদি বাসায় আধা ঘন্টাও দেই, আধা ঘন্টার মধ্যে কোনো সেগ্রিগেশন নেই, বাসায় গিয়েই মোবাইল কাজ করে ফেলতাম, এক্সট্রিম কোনো জরুরি বিষয় ছাড়া ফোন ধরতাম না। তো আধা ঘন্টা যদি থাকতাম, তো আধা ঘন্টা আমার ওয়াইফের সাথে, ওয়াইফকে দিতাম। তাহলে এখন চিন্তা করেন, আপনার ওয়াইফের মাথায় কাজ করবে যে তার জীবনের মধ্যে ফেসবুক, তার জীবনের মধ্যে পত্রিকা, টেলিভিশন, তার মধ্যে আমার একটু সময় দিচ্ছে। আর আমি সময় দিচ্ছি, আপনি আপনার ওয়াইফকে দিচ্ছেন 1 ঘন্টা, আর আমি দিচ্ছি কত ঘন্টা? আধা ঘন্টা। বাট আমার ওয়াইফের মাথায় কাজ কি করবে? যে যতক্ষণ মানে আমি তার সামনে বা সে আমার সামনে, ততক্ষণ আমার জগতে সে ছাড়া কিছু নাই। ইটস অ্যাবাউট ফোকাস। অনেক সময় মনে করি যে আমাদের ফ্যামিলি আমাদের কাছে অনেক টাইম চায়। হ্যাঁ, অনেক ক্ষেত্রে ট্রু, বাট টাইমের চেয়ে ইম্পর্টেন্ট তারা চায় ফোকাস অ্যান্ড কেয়ার। বোঝা গেছে আমার কথা? তো প্রত্যেকটা জায়গায় ইন্টার কানেক্টেড। মানে আপনার লাইফের যে এই যে ক্রাইসিসগুলা,
বাসায় আমরা করতে পারতেছি না, ব্যালেন্স করতে পারতেছি না, তারপর নতুন কিছু শিখতে চাচ্ছি, শেখার জন্য টাইম বের করতে পারতেছি না, আরো বেশি প্রোডাক্টিভ হইতে চাচ্ছি, এগুলো কিন্তু ডিফারেন্ট কোনো প্রবলেম না। এই সবগুলা ইন্টারকানেক্টেড প্রবলেম, সবগুলা ইন্টারকানেক্টেড প্রবলেম। যে ইন্টারকানেক্টেড প্রবলেমগুলার কোর জিনিসই হচ্ছে আপনি যদি আপনার ব্রেইনকে ডিফোকাস করার সোর্সকে কাট না করেন তাহলে প্রোডাক্টিভ হওয়া আশা ছেড়ে দিতে হবে। ইটস লাইক একটা পুকুরের ভিতরে ময়লা এসে পড়তেছে পাইপ দিয়ে, আর আপনি এদিক থেকে ময়লা সেচে সেচে পুকুরটাকে পরিষ্কার করার চেষ্টা করতেছেন। ধরেন ফোকাস বাড়ানোর আমি কিছু আপনাদের প্র্যাকটিস শিখাইলাম, ব্রিদিং প্র্যাকটিস শিখাইলাম, দেয়ার আর সাম প্র্যাকটিস যেগুলো দিয়ে ফোকাস বাড়ানো যায়, কিন্তু এগুলা খুব একটা কাজ করবে না। এই যে প্র্যাকটিসগুলো, এই প্র্যাকটিসগুলো অনেকটা হচ্ছে কি পুকুরের ময়লা আপনি সেচে সেচে ফালাচ্ছেন, বাট এই সেচে সেচে ফালায়ে আপনি পুকুরকে পরিষ্কার কি আদৌ করতে পারবেন যদি পাইপ দিয়ে ময়লা ঢুকতেই থাকে? সো ময়লা যদি ঢুকতেই থাকে তাহলে আপনার প্রাইমারি কাজ কি হওয়া লাগবে? ওইটাকে আটকানো, রাইট? তাহলে আপনার মাইন্ডকে ডিস্টর্ট কি করতেছে? যত রকম ইনফরমেশন আপনার মাইন্ডকে ডিস্টর্ট করতেছে, হাজার রকম ইনফরমেশন, সোশ্যাল মিডিয়া, এইটা সেইটা, এইটা যতক্ষণ আপনি কাট না করবেন ব্রেইনকে তো আপনি অ্যাকচুয়ালি যে ক্ল্যারিটিতে আনা দরকার এটা তো সম্ভব না। সো এটা যখন আপনি করবেন তখন অ্যাকচুয়ালি বারাকাটা স্টার্ট হবে, তখন দেখবেন আপনার হাতে অনেক বেশি সময়, এবং যে কোনো কাজ করতে গেলে আপনার অনেক কম সময় আপনি তার চেয়ে কমপ্লেক্স টাস্ক আরো কম সময় করতেছেন। এবং এটার জন্য আরো ভালো হচ্ছে টাস্ক আপনি সুইচ করবেন না নিয়মিত, রেদার একটা কাজ যেটা ধরবেন টানা লম্বা যতক্ষণ আপনি করতে পারেন এটা চেষ্টা করবেন, তারপর একটা ব্রেক নেন, তারপর আবার সুইচ করেন, কিন্তু বারবার সুইচ না। যে ওই যে যোগ বিয়োগ অঙ্কের যে উদাহরণটা বললাম, ফলে যেমন আমি রিয়েল টাইম কিন্তু ফোন অলমোস্ট ধরি না, খুব কম, এবং আমার হোয়াটসঅ্যাপে লেখাই আছে যে আমি রিয়েল টাইম ইউজার না, আমি এটা ব্যাচ প্রসেসিং করি। সো আমি একটা মিটিং করতেছি বা একটা ইনডেপথ কাজ করতেছি, দেন আমি যখন এদিকে ফারাক হইতেছি তখন হয়তো আমি 10 মিনিট 15 মিনিট বা সার্টেন একটা টাইম আমার হোয়াটসঅ্যাপ চেক করা, মেসেজ চেক করার জন্য আমি হয়তো অ্যালোকেট করতেছি। এবং আমার মোবাইল কিন্তু অলওয়েজ ডো নট ডিস্টার্ব হয়ে থাকে, অলওয়েজ। তার মানে আমার মোবাইলে কিন্তু কোনো দিন আপনি মেসেজ পাঠায় কোনো টুংটাং আওয়াজ শুনবেন না। আমার সাথে যদি আপনি সারাদিন চলেন আমার মোবাইল হাতে গোনা 2-4 বার হয়তো আপনি বাঁচতে দেখবেন, আমার মোবাইল ইন জেনারেল বাঁচে না। সো আমি আমার মোবাইলের দাস না, আর আমার যখন দরকার তখন আমি মোবাইল ইউজ করি। আর রিসেন্টলি আরো সহজ করছে, ক্লড দিয়ে আমার হোয়াটসঅ্যাপকে কানেক্ট করছি, অ্যান্ড ক্লডকে আমি জিজ্ঞেস করি হোয়াটসঅ্যাপে কি মেসেজ অ্যান্সার করা লাগবে আর কি সামারি, ও আমার একবারে সামারি এনে দেয়। ফলে আগে আমার যত টাইম চাইতো মেসেজ চেক করতে, ওটা আমি সিগনিফিকেন্টলি আরো কমায় আনছি। তো আপনাকে তো সময়কে এইভাবে ভ্যালুয়েবল ভাবে দেখতে হবে যে আল্লাহ এত বড় একটা নিয়ামত দিচ্ছে, আর আমি এই নিয়ামতকে কদর করা তো দূরের কথা, মানে এটা অপচয়ের পর্যায়ে নিয়ে চলে গেছি। তো এইটা আমাদের ফান্ডামেন্টাল ক্রাইসিসের জায়গা। আর যদি বলেন পাইপ বন্ধ, সো আমার প্রথম কথা হচ্ছে পাইপটাকে বন্ধ করতে হবে ময়লা যেটা আসতেছে। আর যদি হ্যাঁ পাইপ বন্ধ করছে, এরপর আর কিছু প্র্যাকটিস করার আছে কিনা, একটা প্র্যাকটিস শেখায় যেটা ব্রেইনের ফোকাসটাকে বৃদ্ধি করে। এটা অ্যাকচুয়ালি সায়েন্স সহ ব্যাখ্যাগুলো হয়তো ভালো হইতো, বাট টাইম যেহেতু কম। ব্রিদিং প্র্যাকটিস, দেয়ার আর সার্টেন প্যাটার্নের ব্রিদিং আছে যে ব্রিদিং দিয়ে ব্রেইনকে অনেক দ্রুত ফোকাস করে ফেলা যায়। এই ব্রিদিং এর সিস্টেমটা হচ্ছে, এবং মোস্ট অফ দ্য পিপল আমাদের ব্রিদিং সম্পর্কে কোনো আইডিয়া নাই, মানে ব্রিদিং মানে নিঃশ্বাস নেওয়া। এই ব্রিদিং এর প্যাটার্নটা হচ্ছে রিদমিক ব্রিদিং এবং স্মুথ অ্যান্ড রিদমিক ব্রিদিং। রিদমিক ব্রিদিং মানে আপনি যতক্ষণ ধরে নিঃশ্বাস নেবেন আর ছাড়বেন পরের বারও একই প্যাটার্নে। যেমন ধরেন আমি কথার কথা 4 সেকেন্ড ধরে দম নিলাম, দম কিন্তু অলওয়েজ দিবেন নাক দিয়ে। মুখ দিয়ে দম নেওয়াটা কিন্তু অনেক আনহেলদি। অনেকের প্রবলেম আছে, ঘুমাইতে গেলে মুখ খুলে চলে থাকে, এটা কিন্তু খুবই 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 আনহেলদি। এরকম প্রবলেম থাকলে লাগলে টেপ দিয়ে মুখ আটকায় ঘুমাবেন, লিটারেলি। যাই হোক, তো দম যখন আমরা নিব কি দিয়ে নিব? নাক দিয়ে নিব। আর ছাড়ার সময় আপনি নাক দিয়েও ছাড়তে পারেন, মুখ দিয়েও ছাড়তে পারেন, বাট এখানে মেইন ট্রিকটা হচ্ছে কি হতে হবে? রিদমিক মানে একটা ভিডিও আছে, ডেমনস্ট্রেট করতে পারলে ভালো হতো, মানে একদম যন্ত্রপাতি লাগায় দেখানো যায়, জাস্ট 1-2 মিনিট আপনি যদি রিদমিক ব্রিদিং করেন ব্রেইন কিভাবে স্টেবিলাইজড হয়ে যায়, নতুন ফাংশনে চলে আসে। তো এটার জন্য প্রসেসটা হচ্ছে আপনি ধরেন 4 সেকেন্ড দম নিলেন, কথার কথা 4 সেকেন্ড বা 5 সেকেন্ড ছাড়লেন, তাহলে পরের বারও কি করবেন? 4 সেকেন্ড নেবেন, 5 সেকেন্ড ছাড়বেন। সো আপনি এটা জিকির করতে করতে করেন, হাঁটতে হাঁটতে করেন, বসে বসে করেন, যেভাবে করেন এইটা দিনে যখনই আপনার মনে পড়বে তখনই করেন, এবং এটা যত স্মুথ হলে ভালো। যেমন ধরেন 4 সেকেন্ড দম নিলেন, এরকম না, মানে একদম স্মুথলি নিলেন, স্মুথলি ছাড়লেন। এবং আপনি এটা জাস্ট করে দেখেন, 2-4 দিন 5 দিন করে দেখেন। এটা যদি কোনো একদিন জাস্ট টানা 5 মিনিট 7 মিনিট বা 10 মিনিট করেন, 10 মিনিট পরে আপনি যদি খুব ভালো মতো খেয়াল করেন দেখবেন আপনার ব্রেইনের ফাংশন চেঞ্জ হচ্ছে, আপনার ফোকাস বাড়তেছে এবং আপনার মেজাজ ঠান্ডা হচ্ছে। এটার সাথে মেজাজের অনেক বড় সম্পর্ক আছে রিদমিক ব্রিদিং যদি আপনি করেন। আর ব্রিদিং করার সময় এই ব্রিদিংটা করার সময়
চেষ্টা করবেন চেস্ট মানে বুক ফুলায়া যত বেশি ভলিউম আপনি টানতে পারেন। তো এর জন্য কিন্তু কুজা হয়ে আপনি এটা পারবেন না। মোস্ট অফ দ্য পিপল সারাদিন এরকম কুজা হয়ে থাকে। কুজা হয়ে থাকা মানে আপনার লাংসের যে ক্যাপাসিটি, যেটুকু অক্সিজেন ঢোকা দরকার আপনি ঢোকাচ্ছেন তার 50%। তা আপনি আনহেলদি থাকবেন, আপনার এনার্জি কম থাকবে, এটি স্বাভাবিক। কারণ যে অক্সিজেনটা আপনার নেওয়ার মতো আল্লাহ ক্যাপাসিটি দিচ্ছে, আপনি সেটা মানে একটা ফুয়েল ট্যাঙ্কি ফুল ভর্তি না করে হাফ ট্যাঙ্কি ভরতেছেন, তো বারবার করে দেখা যাবে যে এটা মানে এফিসিয়েন্টলি ওয়ার্ক করবে না। সো এই জন্য আপনি যদি স্পাইনটাকে সোজা করেন, স্পাইন মানে সোজা করে বসেন, দমটা আপনি নেবেন চেস্ট বা আপার অ্যাবডোমেনকে ফুলায়া, তাহলে আপনি বেশি ভলিউমে নিতে পারবেন বড় দম। দেন হচ্ছে আপনি ছাড়লেন, এবং এটা যদি ধরেন 4 সেকেন্ড 5 সেকেন্ড না করে যদি একটু লম্বা করতে পারেন, লাইক 6 সেকেন্ড 7 সেকেন্ড, তাহলে বেটার। আপনাদের মধ্যে দম টানা নিতে কয় সেকেন্ড ধরে নিতে পারেন? 30 সেকেন্ড ধরে টানা টানতে পারবেন কে আছে? যাক মাশাআল্লাহ 2-3 জন আছে। 30 সেকেন্ড টানা টানতে হবে, পারবেন? সম্ভব। আপনি কয়েকদিন প্র্যাকটিস করলে এটা ক্যাপাসিটি বাড়ায় দেয়। তো এটা মানে মনে হইতে পারে সিলি, বাট এটা সিলি না। এটা মনে হইতে পারে সিলি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বডির ভিতরে এত রহস্য দিচ্ছেন, আমাদের কোনো আইডিয়া নেই। যেটা মেইন পয়েন্ট ছিল আমার, আপনি যদি ডিস্ট্রাকশনের কজগুলোকে অফ না করেন, তাহলে অ্যাকচুয়ালি আউটপুট আপনি যেতে পারবেন না। বিকজ আপনার লাইফ তো আপনার কাছে ভ্যালুয়েবল, তাই না? তা আপনার লাইফটা আপনি নিজে নষ্ট করবেন, এটা কিভাবে একটা বুদ্ধিসম্পন্ন বিবেক সম্পন্ন লোকের কাজ হতে পারে? তা আল্লাহ তাআলা আমাকেও তৌফিক দান করেন, আমি হচ্ছে খুব পারফেক্টলি লাইফ লিড করতেছি তা না। আর সাথে একটা প্রশ্ন একটু অ্যাড করতে চাই, যে ঘুমের যে বিষয়টা জিজ্ঞেস করছিল, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইছেন মাত্র দেখলে 2.5 ঘন্টা বা 3.5 ঘন্টা, 4 ঘন্টা, 4.5 ঘন্টা এরকম। তো আমাকে দেখে কি খুব টায়ার্ড মনে হইতেছে আপনাদের? আমি গতকাল রাতে ঘুমাইছি, কারণ আমি এই মুহূর্তে 3 দিনের জামাতে আছি। তো লোকজন এই প্রশ্ন করতে করতে ঘুমাইতে রাত পাচ্ছে 1টা, উঠছি 4:15টায়। 4:15টায় ওঠার পরে আর ঘুমাইতে পারি নাই। লাস্টে পরে বেলা 11:30টার দিকে গাড়িতে গিয়ে আধা ঘন্টা ঘুমাইছি। তো আমি এমন না যে নর্মালি এরকম ঘুমাই, বাট মাঝখানে আমি 4.5 ঘন্টা ঘুমাই চলছি টানা কয়েক মাস। এই মুহূর্তে অবশ্য ওই হালতে নাই, এই মুহূর্তে 6 ঘন্টার মতো ঘুমাচ্ছি, বাট 4.5 hours আমি চলছি। বাট তখন ওই প্রিসাইজলি আর্লি ঘুম এবং কিছু খাবার ঠিক মতো খাওয়া, লাইট মানে বেশি খাবার মানে যেগুলো কাঁচা, যত বেশি প্রসেস ফুড ওগুলো ছেড়ে দেওয়া, এরকম 2-3টা জিনিস ম্যানেজ করলে ইজিলি 4-4.5 ঘন্টা ঘুম দিয়ে আরামসে লাইফ লিড করা যায়। এবং শুধু ওই আমলে না, এই আমলে প্রচুর লোকজন আছে, প্রোডাক্টিভ লোকজন, জাকির নায়কের কথা বলেন বা হিন্দুদের মধ্যে সাতগুরুর কথা বলেন, এরা 2.5 ঘন্টা 3.5 ঘন্টা 4 ঘন্টা দিনের পর দিন চালাইতে পারে। ফলে আপনি যদি সেই এফিসিয়েন্সি অর্জন করেন, এবং এক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আপনার ব্রেনকে যত আপনি টায়ার্ড করবেন তত বেশি ঘুম লাগবে। যেমন দেখেন, আপনার যখন ডিপ্রেশন যায় লাইফে, তখন কি ঘুম কমে না বাড়ে? হ্যাঁ, হয়তো রাতে ঘুম হয় না, বাট ওভারঅল ঘুম বাড়ে, বেশি ঘুম লাগে ডিপ্রেসড হয়ে গেলে। যত বেশি মেন্টাল আপনি স্ট্রেসের মধ্যে যাবেন, ঘুম বেশি লাগবে। সো আপনি তাহলে সারাটা দিন মেন্টাল কন্ডিশন, কারণ এগুলোর সাথে অনেক কিছু রিলেটেড, মেন্টালি আপনি যদি কন্ডিশন করবেন যে আমি যদি স্ট্রেস না নেই, তাহলে আজাইরা আপনি কম্পারিজন করতেছেন মানুষের সাথে, করে নিজে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছেন। আর অমুকের কি দোষ, তমুকের দোষ, এগুলো ভাবতে ব্রেনকে আপনি মানে কি বলে নেগেটিভিটির মধ্যে দিচ্ছেন। তাহলে আপনার ঘুম বেশি লাগবে, কারণ এগুলো আবার মেরামত হইতে বেশি ঘুম লাগবে। আর যদি সারাদিন ব্রেনটাকে আমি নষ্ট না করি, এটাকে যদি নাইস কন্ডিশনে রাখি, তাহলে আমি অল্প ঘুমেও সুন্দর করতে পারবো। সো ফাইনালি এটা আমি বলতে চাই যে আপনাদের মধ্যে এখানে কারা আছেন যে এখানে চাকরি করেন? চাকরি শব্দটা আসছে চাকর থেকে। চাকর হওয়া কি খুব ভালো শোনা যায়? হ্যাঁ, তা আমরা চাকর হইলে একমাত্র আল্লাহ তাআলার চাকর হবো, অন্য কারো তো না। তো এই জন্য চাকরি শব্দটা যেহেতু এটা প্রচলিত আমরা বলি, বাট আমাদের কোম্পানিতে আমরা বলি যে আমরা উদ্যোক্তা চাই, চাকরিজীবী না। উদ্যোক্তা মানে ব্যবসা চালাইতে হবে তা না। উদ্যোক্তা মানে যে একটা প্রবলেম দেখে এটাকে ওনারশিপ নেয় এবং নিজের মনে করে সমাধান করে। তাহলে আপনি নিজের দাম কেন কমাবেন? বুঝেন নাই আমার কথা? আপনি নিজে কেন এটাকে চাকরি হিসেবে নেবেন? নাম্বার 1, এটা কিন্তু ইবাদত হিসেবে নিতে হবে, রাইট? এবং উদ্যোক্তা অ্যাটিচিউডে, যে এখানে আমি একটা প্রবলেম দেখছি, আমি যেটা একটা কাজ করি সেটা আমার কোম্পানি মনে করে আমি আমার মতো এফোর্ট দিব, তাইলে আমি উদ্যোক্তা হওয়া মানে বিজনেস করতে হয় নেসেসারি না। উদ্যোক্তা মানে উদ্যোগ নিতে হয়, প্রবলেম দেখে ওনারশিপ নিতে হয়, এবং সেটার জন্য তো এই জন্য চাই যে আপনারা চাকরিজীবী না হন, ওই অ্যাটিচিউডটা থাকুক। এবং মুমিনের প্রত্যেকটা মুহূর্ত যেহেতু ইবাদত হইতে হবে, যাতে আমাদের প্রত্যেকের কাজ ইবাদত হয়, প্রত্যেকটা কাজ যাতে ইবাদত হয়, সেভাবে যাতে আমরা আমাদের লাইফ লিড করতে পারি। তো আমি যা কিছু বললাম এর মধ্যে ক্ষতির কিছু থাকলে আল্লাহ তাআলা ক্ষতি থেকে আমাদেরকে হেফাজত করেন, কল্যাণকর কিছু থাকলে ফায়দা হাসিল করতে। আসসালামু আলাইকুম।